এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি দেখছিস এত? ওরও দৃষ্টি ফিরে আনে, সরল ডাগর ডাগর চোখ দুটোতে সুস্পষ্ট মুগ্ধতা। রিনরিনে কণ্ঠে বলে, দেখেন তাদের কি দারুণ লাগছে দেখতে। তন্ময় বাধ্য হয়ে পুনরায় দৃষ্টি ফেলে আদুরে। অজানা মানব দেহ দুটোই অবয়ব দেখে। প্রিয়তমার মুখের দারুণ শব্দের যথার্থ কোনো অনুভূতি তার অনুভব হয় না, তবু নাক মুখে ধ্বনি তুলে ঐক্যমত্যতা প্রকাশ করে। এতে ওর উৎসাহিত হয়। আপ্লুত বদনে ফের চাইতে নিতেও তন্ময় হাত বাড়িয়ে থুতনি ধরে আলতোভাবে নিজের দিকে ওর মাথাটা ফিরে বলে, অন্যদের দিকে চেয়ে থাকাকে অভদ্রতা বলে? ওরও ঠোঁটে ঠোঁট টিপে মাথা দুলিয়ে জানায়, আর তাকাবো না। তন্ময় সন্তুষ্ট হয়, থুতনি ছাড়ে, ডান হাতে ওর চুল বুলিয়ে আওড়ায়। গুড গার্ল। পরপর শটান দেহের সামনে দৃষ্টি ফেলতে আটকে ওঠে। রুস্তম, সৈয়দ, রিয়ান এবং মাহিন নির্নিমেষ নেত্রে চেয়ে। ওদের ঠোঁট দুটোর মাঝে সুবিস্তৃত ফাঁক। একই অবস্থা উর্শিয়া এবং অ্যালিজার। অন্যদিকে ইব্রাহিম সুহানি শান্ত, নিঃশব্দে সকলের মুখ চাওয়াচুই করছে। তন্ময় সামান্য কাশে উঠে দাঁড়ায়, অপ্রস্তুত গলায় বলে, চল ওঠ সবাই। মাহিন 32 দাঁত দেখালো এ যাত্রায়। এক ঝটকায় দাঁড়ালো, দ্রুত পায়ে তন্ময়ের কাছাকাছি এসে বাম হাতে গলা পেঁচিয়ে ধরলো। গাঢ়ভাবে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিম্ন স্বরে বলল, মামা তুই তো পুরাই গেছস, নিজেদের আয়নার আজকাল দেখোস নাকি শুধুই ওরকেই? মহাসৈকতের কত গভীরে আছস জানোস? ঠাই পাচ্ছস তো তুই বোধহয় ডুবে মরবি বলতেছি আমি। তন্ময় নির্বিকার ভঙ্গিতে হাত সরায়, পিছু ফিরে চাই অরু সুহানির পাশে। ওদের সঙ্গে ধীরে সুস্থে হাঁটছে। এখনো ঝিরঝিরে বৃষ্টি নামছে। সেই বৃষ্টি মাথায় নিয়ে মাইক্রোর দিকে এগোচ্ছে সবাই। হাঁটতে হাঁটতে তন্ময় অনাগ্রহী কণ্ঠে বলে, ডুবেও শান্তি। মাহিনীর মুখটা দৃশ্যকর ভঙ্গিতে হা হয়ে আসে। নিজেকে চটপট সামলে দানবের মতন অট্ট হাসিতে ফেটে পড়ে, গেয়ে উঠে উচ্চ কণ্ঠে, গভীর জলের ফিস রে তুই, গভীর জলের ফিস। আমরা তাই নাম দিয়েছি তন্ময় একটি চিজ। মাহিন গেয়েও থামে না, নিরাশ গলায় ব্যক্ত করতে থাকে, কথায় আছে ডো নট জাজ আ বুক বাই ইটস কভার। এ বইটি তোর ক্ষেত্রে শতভাগ মিলতেছে। রিয়ান ভেজা গলায় সুরে সুরে সুর মিলায়, ইব্রাহিম দোস্ত আমরা মাফ করে দিস রে। আগে যখন তুই আমাদের তন্ময়ের কীর্তিকলাপ সম্পর্কে বলতি, তখন আমরা হেসে উড়িয়ে দিতাম। আজ তার কারণে অনেকগুলো সরি। ঐশী তন্ময়ের দিকে এক পলছায়, পরপরই দৃষ্টির সামনে রেখে বলে, রুস্তম হেসে মাথা দোলায়, আমরা আগে থেকেই জানতাম, তবে ওর প্রেমিক সস্তা সামনাসামনি দেখা এই প্রথম, তাই রীতিমতো ধাক্কা খাচ্ছি। মাহিন আফসোস সুরে বলে ওঠে, কি ভাগ্য মানুষের চাচাতো বোনকে কোলে পিঠে বড় করে এখন বউ বানিয়ে দিয়েছে। এমন সুযোগ যদি আমাদেরও হতো। বাকি কথাটুকু আর মাহিন শেষ করতে পারল না। তন্ময় কঠিনভাবে চোখ রাঙালো, দাঁতে দাঁত পিষে বলল, শাট আপ মাহিন। রিয়ান শব্দ করে হাসে। সৈয়দ বলে, এই তোদের মনে আছে সেদিনের কথা? তখন অরু 10ম শ্রেণীতে ফুল দিয়ে অরুকে প্রপোজ করায় বাচ্চা ছেলেটাকে কি বেধড়ক মাইরি না দিয়েছিল। তন্ময় আর চোখে পিছু চেয়ে চাপা স্বরে ধমকালো, থামবি তোরা? কথাটুকু বলে তন্ময় স্টিয়ারিংয়ে উঠে বসলো। এই যাত্রায় তার পাশে এসে বসলো রিয়ান। উচ্চ কণ্ঠে গাড়ির সবার উদ্দেশ্যে জানালো, আজ থেকে মেয়েরা একসাথে থাকবে, সাথে ওরও। আমরা ছেলেরা একসাথে থাকবো, সাথে তন্ময়ও। কিংকর্ত বিমূঢ় তন্ময় গাড়ি স্টার্ট করতে ভুলে যায়। ভ্রু তুলে শুধায়, কি বললি? শুনিস নাই? আমরা বলতেছি, শোন ভালো করে। তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। গতকাল থেকে সবগুলো তাকে জোরপূর্বক পারছিল না মধুচন্দ্রিমায় ডোবাতে, আর আজ সুর পরিবর্তন করে ফেলল। তন্ময়ের মুখ মুহূর্তেই থমথমে হয়ে এলো। গম্ভীর হলো হৃদয়ের ছখানেক ভাঁজ, আর চোখে সাইড মিররে দৃষ্টি ফেলল। ওরও খুশ মেজাজ নিয়ে গল্প গুজবে বিভোর। ও কি শুনেনি? বাগান বাড়ির দরজা খুলে দিয়েছে দারোয়ান ইয়াসিন মোল্লা। কেয়ারটেকার বাবু মিয়া তখন বাগানে দাপাদাপি করছেন। সবকিছু পরিপাট্যভাবে বন্দোবস্ত করা শেষ। বড় ছাতার ছাউনি লাগিয়েছেন, গুনে গুনে চেয়ার পেতেছেন। গরুর গোশত, মুরগির মাছ ম্যারিনেট করে রেখেছেন। সাউন্ড বক্সের ব্যবস্থা করেছেন। 4টি সাদা বাল্ব লাগিয়েছেন।
অল্প সময়ের মধ্যে চমৎকার সব আয়োজন করে ফেলেছে ভদ্রলোক। মাইক্রো পার্ক করতেই ফোন মরিয়ে বেরোলো সবাই। সুহানি অরুর হাত ধরে রাখলো, বাধ্য করলো নিজের সাথে বেরোতে। তন্ময় এ দৃশ্যে কুণ্ঠিত হলো, গাড়ি থেকে বেরিয়ে চাইলো বন্ধুদের দিকে, অথচ কেউই তার দৃষ্টিতে দৃষ্টি রাখলো না। মুখ খোলার পূর্বেই সুহানি অরুকে টানতে টানতে বলল, উরু চলো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, তারপর পার্টি হবে আজ। তন্ময় ভ্রু কুচকে দেখলো অরুর বদন ঘরের ভেতর হারিয়ে যেতেই বন্ধুদের দিকে তাকালো। এসবের মানে কি? রিয়ান যেন কিচ্ছুটি বুঝছে না। কিসের কথা বলছিস? কথা শেষ করে সেও ঘরের ভেতর ঢুকে গেল। একে একে বাকিরাও। রুস্তম তন্ময়ের কাজ চেপে বলল, দোস্ত, শুধু ওরু ওরু করলে হইব? আমাদের একলা সময় লাগবো না। আজকে মাল আনছি ইতালিয়ান বিউটি, এত জোস ভাই। 1975-এর মাল, টেস্টি। তন্ময় গম্ভীর মুখে বাত সাধল সোজাসুজি ভাবে। আমি এসব খাচ্ছি না। সৈয়দ পেছন থেকে গোতা মারল। তুই খাবি, তোর বন্ধুগোষ্ঠীও খাবে। তন্ময় বাধ্যভাবেই ওদের সাথে রুমে এলো। বিছানায় মাহিন শুয়ে আছে, ইব্রাহিম চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে, রিয়ান জমিনে হাত পা ছড়িয়ে উদম শরীরে শুয়ে আপাতত সেলফোন টিপছে। তন্ময় ভালোভাবে ওদের মুখাবয়বে দৃষ্টি বিচরণ চালালো। তার মন খুঁতখুত করছে, কু ডাকছে, কিন্তু কেন? এর মধ্যে বাবু মিয়া তন্ময়ের লাগেজ হাতে দুয়ার এসে দাঁড়ায়। তন্ময় বিস্ময়ে হকচকে ওঠে। বাবু মিয়া হেসে বলে, বাবা, লাগেজ নিয়ে আইছি, এই যে। রুস্তম আদেশ ছুড়ে, ভিতরে রাখো চাচা, ওর লাগেজ দিয়ে এসেছে না? হ, দিয়া আইলাম মাত্র। রুস্তম মাথা দোলায় সন্তুষ্ট ভঙ্গিতে। ঠিক আছে, আগুন ধরাও, আমরা আসতেছি। আইসা। বাবু মিয়া যেতে তন্ময় রাগান্বিত চোখে বন্ধুদের দিকে চাইলো। দাঁতে দাঁত পিষে গম্ভীর মুখে বলল, হচ্ছেটা কি? মাহিনের সহজ সরল জবাব, কি হবে, ড্রিঙ্ক ফিঙ্ক করে তো আর ওর কাছে যেতে পারবি না, তাই আজ আমাদের সাথেই থাকবি। আমি কখন বলেছি ড্রিঙ্ক করব? তন্ময়ের কণ্ঠে বিরক্তি প্রকাশ ঝর্ণার ন্যায় ঝরছে। তা বুঝেও যেন বুঝলো না কেউ, প্রত্যুত্তরও করলো না, নিজেদের মতন ব্যস্ত। তন্ময় হতাশায় মাথা নাড়ায়, দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কি করছে কে জানে। ওরা ডাকলো আর সাথে সাথে ধেই ধেই করে চলে গেল। কই, তন্ময়কে তো জিজ্ঞেসই করলো না, ফিরে একটিবার তাকালো অবধি না। কি আশ্চর্য, কি নিষ্ঠুর ব্যাপার স্যাপার। সবাই আজ এমন তার বিপক্ষীয় দলের নাম লেখালো কেন? সাউন্ড বক্স দুটো ছেড়েছে মাহিন, একটি ইংরেজি গান চলছে। রিয়ান ম্যারিনেট করা মুরগির পিসেস পড়তে দিয়েছে। বাবু মিয়া উনুনের কার্যক্রমের দায়িত্বে অব্যাহত। সৈয়দ আধ বসে দুপার পাতায় ভার ছেড়ে মুরগির পিসেসগুলোতে তেল লেপটে দিচ্ছে। তন্ময় পায়ের ওপর পা তুলে গম্ভীর মুখে বসে, হাত ঘড়িতে 9টা 20, আর চোখে ঘন ঘন চাইছে দুয়ার পানি। বাগানে আসবার পূর্বে অবশ্য একবার মেয়েদের রুমের সামনে গিয়েছিল সে অরুকে সঙ্গে আনতে। দরজা লাগানো অবস্থাতেই সুহানি পরিষ্কার গলায় জানালো অরু ব্যস্ত। আশ্চর্য রকমের কথাবার্তা। তন্ময়ের জন্য অরু কিভাবে ব্যস্ত হয়? অসম্ভব, অবিশ্বাস্য। সে বিশ্বাস করতে অপারগ। আর অরুটা কি করছে কি? তন্ময়ের গলার স্বর কেউ চেনে না। ডাকার পরও কোনো প্রত্যুত্তর করলো না। পুরুষ ভাবাপন্ন এক সুগভীর অভিমান তন্ময়ের গলা রোধ করে বসলো। পুরুষালী হাতটা ব্যস্ত হলো একটা সিগারেট ধরাতে। সে সিগারেট খাওয়া বন্ধ রাখবে কেন? কার জন্য? আগে পাছে ঘুরে বেড়ানো 24 ঘন্টা ভ্যাবলার মতন চেয়ে থাকা প্রিয়তমার এই রূপ তার ঠিকঠাক হজম হলো না। সিগারেট দুটো অবহেলিত টান মেরে ফের চাইল। সে সময় ঐশীকে দেখতে পেল বেরোতে। কালো জামদানি শাড়ি পরেছে। পরপর এলিজাকেও দেখা গেল। দুজনের শাড়ি একই রকম প্রায়। তন্ময় ডান হাতটা নিচু করলো, সিগারেট লুকালো, দৃষ্টি দুয়ার পানে নিবিড় হলো। অথচ মিনিট খানেক পরও অরুকে দেখা গেল না। এলিজা এসে অশান্ত তন্ময়কে দেখে মুখ টিপে হাসলো। তন্ময় বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল, অরু কোথায়? ঐশী ভেঙচি কাটলো। ওকে আনিস নাই কেন? এলিজা দাঁত দেখে হাসলো। এই কথা শুনে রিয়ান পিলে চমকে ওঠে, চোখ মুখ কালো করে ফেলে, বিড়বিড়িয়ে বলে, ওর প্রেম কাহিনী বলা মানে একই ব্যাপার বলা। আমি প্লে বয় ছিলাম, অনেক মেয়ের সাথে প্রেম করেছি, ব্লা ব্লা। তন্ময় যেন এই সুযোগটুকুর অপেক্ষাতেই ছিল, মুহূর্তেই লুফে নিল। ছিলি তো, কত শত মেয়ের সাথে তরঙ্গলীলা করছিস, তা গুনে গুনে শেষ করা সম্ভব না। আমি মিথ্যে বললেও সুহানি তো আর মিথ্যে বলবে না। ও আসুক, জিজ্ঞেস করব, সরাসরি প্রমাণ হবে। রিয়ান আশ্চর্য হলো।
খবরদার দোস্ত, এই ব্যাপারটা তুলিস না। ও শুরু হলে আর থামবে না। জানিস না তো কিছুই। গত মাসে আমার সাথে 4 দিন যোগাযোগ রাখেনি। আমি মরতে মরতে বেঁচে ফিরছি। এই আলাপ শুনলে আবার কথা বলা বন্ধ করে দিবে। তন্ময়ের সাবলীল স্বীকারোক্তি। আমি তাই চাচ্ছি। হেসে উঠল উপস্থিত সকলে। তন্ময় ফের সিগারেট ঠুটে ছোয়ালো, বাম হাতে ফোন বের করলো। ওরকে ইতিমধ্যে 2টো মেসেজ পাঠিয়েছে, জবাব আসেনি। এবারে কল করলো, রিং হচ্ছে তবে রিসিভ হলো না। প্রেম কাহিনীতে কে এমন আছে যে ও তাকেও মনে রাখেনি? আসুক একবার, খবর আছে ওর। থপথপ করে বুকের মধ্যেখানে জ্বলতে থাকা আগুন যেন বেড়েই চলেছে ক্রমান্বয়ে, নেভার নাম মাত্র নেই। মাহিন সহ বাকিরা মিটমিটি হাসছে। এই যাত্রায় চেয়ারে শব্দ করে বসলো মাহিন, চিন্তিত গলায় শুধালো, কিরে আমাদের বেবি কই? রাগে তন্ময়ের কপালের শিরা ফুটে উঠল। অতিমাত্রায় বিরক্ত দৃষ্টি কঠিনভাবে তাক করলো। মুখ খুলে কিছু ভাষণ ছাড়বে পূর্বেই এলিজার গলা শোনা গেল। তন্ময়ের হৃদয় শিথিল হলো, অশান্ত হৃদয় শান্ত হওয়ার পথে। তৎক্ষণাৎ ঘাড় ফেরাতে নিয়েও পারল না। একটু সময় নেওয়ার চেষ্টা করলো, লাভের লাভ কিচ্ছুটি হলো না। মন লাভ লোকসান মানল না, দ্রুত গতিতে তাকাতে বাধ্যই হলো। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয় হৃদয়, দৃষ্টি নিষ্ঠুরভাবে থমকে পড়ে। গভীর হতে থাকে দৃষ্টির মানে। হাতের জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে, সেলফোনটা পড়ার ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময় আচমকা দাঁড়াতেই চেয়ার উল্টে যায়। উচ্চ ধ্বনিতে হেসে ওঠে বন্ধুরা। এতেও তন্ময়ের হেলদোল হয় না। অদূরেই হাসতে থাকা শুভ্র রঙের জর্জেটের শাড়ি পরিহিত অরু ছাড়া যেন পৃথিবীতে কিচ্ছুটি নেই, কোনো শব্দ নেই। মাহিন চেঁচিয়ে উঠল, সুহানি, ইউ ডিড আ গ্রেট জব ম্যান। সুহানি শব্দ করে হাসলো। অরুর হাতটা তখনও ধরে রাখলো, ছাড়লো না। তন্ময়ের কাছাকাছি যেতেও দিল না। অরু তখন লজ্জায় নেতিয়ে আছে গোলাপ ফুলের ন্যায়, চোখ তুলে তাকাতেও পারছে না। তন্ময় যেন সম্মোহন হলো, কিছুই আর চোখে লাগলো না। এই যাত্রায় আর বাদশাদ চক্ষু লজ্জাও মানল না। সবার সম্মুখেই অরুর সামনে চলে এলো, হাতটা ধরলো, প্রথমে আলতোভাবে, অতপর গাঢ়ভাবে শক্ত করে টেনে নিজের দিকে আনতে পুনরায় শোরগোল শুরু হলো। সিটি বাজার আওয়াজ শোনা গেল, হাততালির হাসাহাসির উচ্চ শব্দ। তন্ময় যেন ওসব কানেও তুলল না। অন্যদিকে অরুরাজ নাজুক অবস্থা, সে হাত আলগোছে ছাড়াতে চাইলেও ফিসফিস করে বলল, তন্ময় ভাই, সবাই হাসছে। তন্ময় হাত ছাড়ল না, উল্টো দ্বিগুণ শক্ত করে ধরল। অন্যরকম হয়ে এলো তার কণ্ঠের সুর। তাতে কি? ওরও হকচকালো, মাথা তুলে চাইলো, ফের দৃষ্টি ফিরিয়ে নিল। তন্ময় ওকে নিয়ে পাশাপাশি চেয়ারে বসলো। সৈয়দ গিটার এনে রেখেছে চেয়ারে, ইতিমধ্যে বারবিকিউ রেডি। টেবিলে পরিবেশন করা হয়েছে, সাউন্ড বক্স বন্ধ। সৈয়দ গিটারে সুর তুলছে, মুখে গুনগুন করছে। এর মধ্যে 2-4 ফুটা করে পুনরায় বৃষ্টি নামতে শুরু করেছে। মুষলধারা বৃষ্টি নামলো এক মুহূর্তেই। চোখের পলকে সৈয়দও উচ্চ কণ্ঠে গাইতে শুরু করলো। তন্ময়ের দৃষ্টির সামনে তবে ওদিকে মনোনিবেশ নেই, তার সকল ধ্যান ধারণা কাছে বট পাশে বসা রমণীতে। ওরু চুপচাপ কুণ্ঠিত হয়ে বসে দৃষ্টির সামনে সৈয়দের গান শুনছে এক চিত্তে। গানটা হয়তোবা ওর পছন্দ হয়েছে, অপ্রস্তুত লজ্জা ভাবটা কাটিয়ে উঠেছে। সুহানের দেখা দেখে নিজেও গুনগুন করছে। তন্ময় 1 সেকেন্ড চোখ বন্ধ করলো। ভেসে উঠল সাদা শাড়ি পরিহিত অরু, চোখের পর্দায় ভাসলো সাদা শাড়িতে ল্যাপটানো ফর্সা প্যাট, পাতলা কোমর। কোনো মুহূর্তে চোখ খুলে পাশে তাকালো। তার দৃষ্টি অনুভব করে অরু মেয়ে গেল দৃশ্যমান রূপে। লাল হয়ে উঠল কানের লতি। তন্ময় রক্তিম কান ছুঁয়ে দেয়। বুকের ভেতর জ্বলতে থাকা আগুন যেন কণ্ঠে এসে ভিড় জমিয়েছে। শাড়ি পরেছিস কেন? অরু নড়ে চড়ে উঠে হাঁসফাঁস করে জানায়, আপু বললেন পড়তে। পড়তে বললেই পড়তে হবে, তাও এমন ভাবে? অরু চোখ তুলে তাকায়। কেমন ভাবে? ওর প্রশ্নাত্মক চাহনিতে দৃষ্টি রেখে তন্ময় সরাসরি অরুর প্যাটের কাজটাই চায়। অরু দৃষ্টি অনুসরণ করে চাইল। কাছাকাছি ভাবে পরিষ্কার প্যাট দেখা যাচ্ছে। মুহূর্তেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়, দ্রুত আঁচল জড়ো করে পেটের দিকে চিন্তিত গলায় বলে, আমি খেয়াল করিনি, আপু নিজের মতন পড়িয়ে দিলেন। তন্ময় দেখলো নিগুড়ভাবে কিয়ৎক্ষণ ওর পেছনে ঠিক চেয়ারটার উপর থাকা তার হাতটা উসখুস করছে। কয়েকবার ইচ্ছেটুকুকে কবর দিতে চেয়েও পেরে উঠল না। আকস্মিক সে পেছন থেকেই ওর শাড়ির ভাঁজ ভ্যাগ করে কোমর ছুঁয়ে দিল।
থরথর করে কাঁপলো স্পর্শিত দেহটি। অরু ভার্ত চোখে এক পল চাইল, সরে যাবার সামান্য প্রচেষ্টা। তন্ময় গ্রাহ্য করল না, শুধুমাত্র ছুঁয়েও থামল না। পুরুষালী রুক্ষ শক্ত হাতে চেপে ধরল তুলতুলে পাতলা কোমর। পেটের কাজটা ছুতেই ওর নড়ে ওঠে। তন্ময় সেভাবে শুধালো দাম্ভিকভাবে। ফোন কোথায়? কল ধরিস নাই কেন? ওরও তোতলালো, পরিপূর্ণ প্রত্যুত্তর করতে পারল না। তন্ময় ঘন ঘন শ্বাস ফেলল। তুই কি চাচ্ছিস আমি মরে যাই? ওরা চাচ্ছে আমাকে মারতে, আর তুইও রেডি? ওরু নরম হাত দুটো প্যাটের কাজটায়, বারংবার বৃথা দুর্বল চেষ্টা শক্ত সমর্থ পুরুষালী হাতটা সরানোর। তন্ময় আর একটু গভীর হয়ে বসলো, কণ্ঠ আকাশের মতন বিস্তৃত, তবে সমুদ্রের ন্যায় গভীর। তোকে দেখে 103 ডিগ্রি জ্বর উঠে গেছে শরীরে। যার কথা মন ভেবে যায়, যার ছবি মন এঁকে যায়, ও যারে হাই এই মনে চায়, জীবনে পাবো কি তার দেখা? সহে না যাতনা তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাবিয়া। পুরি আমি আগুনে, ওহ ওহ ও, দিন গেল তোমার পথ চেহেয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া। সৈয়দের পুরুষ সুলভ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়েছে গিটারের সুর। বন্ধুদের বাহবা এই ঝুম বৃষ্টি মুখর রাত, আর তার কণ্ঠ এবং গিটারের সুর মিলেমিশে একাকার। হাত ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 19-এ। বাগানের ফুলগুলো ভিজছে, ভূমির ঘাসগুলো দুলছে। কৃষ্ণচূড়া গাছটার অস্তিত্ব স্বয়ং যেন এক মোহনিয়া। বাগান বাড়ি, কৃষ্ণচূড়া গাছ, রাতের ঝুম বৃষ্টি, সহস্র রকমের ফুলের সাথে গিটারের সুর, খালি কণ্ঠের গান এবং অনেকগুলো প্রিয় মুখের সঙ্গ এক অলৌকিক মুহূর্তের আধিপত্য সৃষ্টি করল। শীতল বাতাস গাছ হতেই মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাটা দিয়ে উঠছে। সৈয়দের বাংলা গানটা গাওয়া শেষ হয়েছে সবেমাত্র। করতালিতে মুখরিত চতুর্দিক। মাহিন গদগদ গলায় বলতে বলতে দাঁড়ালো। দোস্ত, এত দারুণ গান শোনালি যে কিছু একটা দিতে আমি বাধ্য। দাঁড়া দাঁড়া। সবার উদ্গ্রীব দৃষ্টির সামনে মানিব্যাগ হাতড়ে আটানার একটি কয়েন বের করলো মাহিন। আলতোভাবে কয়েনটা সৈয়দের বুক পকেটে ভরে দিল। হেসে শুধালো, পছন্দ হয়েছে? শুধুই থামলো না, ফের বলল, এই কয়েনের যুগ তো আর নেই, কিন্তু তোর বন্ধু যুগ যুগ ধরে এই কয়েনের হেফাজতে রেখেছিল। আজ তোকে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করিস না, এতটুকুই তুই প্রাপ্য। সৈয়দের ভূতা মুখের সামনে রিয়ানো মানিব্যাগ খুঁজে খুঁজে দিকভ্রান্ত। অনেক খোঁজার পর একটি 1 টাকার কয়েন সে পেয়েছে। পিতলের কয়েনটি হাতে নিয়ে উচ্ছ্বসিত বদনে সৈয়দের হাতে ধরে বলল, বড় হ, সিঙ্গার হ, অনেক ছেলে মেয়ে তোর পিছনে ঘুরুক, হুফ। রুস্তমের মানিব্যাগ থেকে বেরোলো 2 টাকার নোট। দোয়েল পাখির ছবি থাকা পুরাতন 2 টাকার নোট দেখে কয়েক দফায় হই হুল্লোড় হলো। রুস্তম এগিয়ে গিয়ে সৈয়দের মুখে ফু দিয়ে বলল, একটু সুনিদ্র রমণী দ্রুত তোর লাইফে এন্ট্রি নেক, এসে তোকে দ্রুত ছেঁকা দেখ। ফু। সৈয়দ দীর্ঘশ্বাস ফেলে। তুই চাচ্ছিস প্রেম না করেই ছ্যাঁকা খাই? হ্যাঁ, তুই বসে বসে কাঁদবি, আমরা তোর চোখের জল নাকের জল গাছের পাতা দিয়ে মুছবো। বলে মাহিন মাথা ঘোরালো। কিরে তন্ময়, তুই দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি একটি 4 আনার কয়েন বের কর, তোর দোয়া অনেক ইম্পর্ট্যান্ট। তন্ময় নির্বিকার কণ্ঠে জানালো। খুচরো নেই, আজকে মাফ করুন। হাসির তাণ্ডব পড়ল মুহূর্তেই। এবারে ইব্রাহিমের কার্যকলাপ অসহায় চোখে দেখে চলেছে সৈয়দ। বন্ধুদের কার্যকলাপ শেষ হতে না হতেই সুহানি, এলিজা এবং ঐশীও 5 টাকার নোট বের করে বসে। এতে তীব্র সহায় হয়। তোরাও? এই মাহিন, রিয়ান, রুস্তম, ইব্রাহিম ওরা না হয় 7 বেলায় 4 বার করে গাঁজা খায়, তোরাও কি খাস? সুহানি চোখ রাঙালো, টাকাটা হাতে ধরে বলল, ধুর, গাজার ব্যবসা ছেড়ে সেলিব্রিটি হ। তোর কণ্ঠ যা সুন্দর, নিশ্চিত সুপার ডুপার হিট খাবি। মাহিন দাঁড়িয়ে সবগুলোর মুখ পানে নজর বোলালো, থামলো অরুর দিকে। ওরে গুটিসুটি মেরে বসে তন্ময়ের সুবিশাল শরীরের পাশে। দুজনকে পাশাপাশি চমৎকার লাগছে দেখতে। দুষ্টু হাসলো মাহিন, ভ্রু তুলে বাঁকালো, হেসে ডাকলো, ওর তোমার টিপস কই? সৈয়দ কিন্তু কেঁদে দিবে, এত সুন্দর গান শোনালো বেচারা, আর তুমি কিছুটি দিবে না? ওরু চমকালো, থমকালো, কাট কাট হলো শরীর। অনুভব করলো পাটের কাছে থাকা পুরুষোচিত রুক্ষ হাতটা সরে গেছে। আটকে রাখা রুদ্ধশ্বাসটুকু ফেলল এই যাত্রায়। তন্ময় একরোখা বেধড়ক বেয়ারা দৃষ্টিতে চেয়েছিল।
ওরু আর চোখে পাশে চাইতেই চোখাচোখি হলো। ওরু তাড়াহুড়ো গতিতে দৃষ্টি সরিয়ে নিল। মাহিনীর দিকে চেয়ে মিনমিনে গলায় জানালো, আমি তো ব্যাগ আনিনি ভাইয়া, রুমে আছে, নিয়ে আসি। মাহিন ঠোঁট কামড়ে হাসলো। আরে কি যে বলো না, তোমার হাজব্যান্ড শাহজাহান কোম্পানির উত্তরাধিকার তো পাশেই বসে, তার মানিব্যাগ থেকে দাও, তার যা সবই তো তোমার। ঠোঁটের কোণে ভিড় জমাতে চাওয়া হাসিটুকু তন্ময় গিলে নিল সযত্নে। মনের গোপন ঘরে অগণিত ফুল ফুটল, আপ্লুত হলো হৃদয়। হাজব্যান্ড সমধনটুকু তার পছন্দ হয়েছে, তোল পার তুলেছে পিঞ্জরে। অনুভব করতে পারলো পাশে ওরও হাঁসফাঁস করছে। কি জবাব দেবে বা কি করবে হয়তোবা বুঝেই পাচ্ছে না। এবারে সুহানেও ঠোঁট টিপে হেসে তারা লাগালো। এই ওরু, মানিব্যাগটা বের করো। সৈয়দ নিজেও তালে তাল মেলালো সুস্পষ্ট কণ্ঠে। অপেক্ষা করছি কিন্তু। অবশেষে ওরও পাশে ফিরে চাইলো। তন্ময়ও ভ্রু তুলে তাকালো। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটলো, যেমনটা বৃষ্টির সঙ্গে ভূমির হয়ে থাকে। তন্ময় নির্নিমেষ চোখে দেখলো সুশ্রী মুখ, কুচকুচে কালো, খোলা লম্বা চুল, লিপস্টিক দেয়া ভরার ঠোঁট, টির টির করে কম্পমান লাজুক চোখ দুটো, শুভ্র রঙা জর্জেটের শাড়ি যা মলিন ফর্সা গতরে লেপটে আছে। তার গভীর চোখে চেয়ে ওরও চুপসে যায়। দৃষ্টি নামায়, ভাবুক স্বরে জানায়, টাকা চাচ্ছে, আমি তো ব্যাগ আনিনি। বুকের মধ্যে হয়ে যাওয়া ঝড়ো তাণ্ডব সামাল দিয়ে তন্ময় বুঝবার ন্যায় মাথা দোলায়। তো আপনার থেকে দিতে বলেছে। তন্ময় দৃঢ় চোখে চেয়ে থেকে সাবলীল ভাবে শুধায়। তুই দিতে চাচ্ছিস? ওরও মাথা দোলালো দুবার। তাহলে দে। মানি ব্যাগ? ওরুর সরল প্রশ্ন। পেছন পকেটে। ওরু আর চোখে দেখলো সবাই আগুন চোখে এদিকে চেয়ে মিটমিট করে হাসছে। তাদের উচ্ছ্বাসিত দৃষ্টির সামনে ওরু কুণ্ঠিত, লজ্জায় লাল হয়ে আসা মুখ লুকাতে যেন মাটির নিচে ঢোকা অতি প্রয়োজন তার। কোনো রকমে দৃষ্টি নুয়ে হাত বাড়ালো, তার হুড়ো ভঙ্গিতে মানি ব্যাগটা বের করলো। মানি ব্যাগ হাতের ওরুকে আরো শোচনীয় দেখালো। ওর হাপিত্তাস করা মুখের দুর্দশা দেখে তন্ময় চুপ থাকতে পারল না। মাথা ঝুঁকিয়ে নরম গলায় শুধালো, কি? কত দিব ভাই? ওরুর ফিসফিস কণ্ঠের চাপা প্রশ্নটি শুনে তন্ময় নিঃশব্দে হাসলো। রিয়ান উচ্চ কণ্ঠে আদেশ ছুড়ল, ওরু, তুমি সবচেয়ে ছোট নোটটা বের করো। সৈয়দ প্রতিবাদ করে উঠল। কিসের ছোট নোট? বড় নোটের দুটো দাও। ওরু দিগ্ভ্রান্ত চোখে রিয়ান এবং সৈয়দকে দেখলো। দুটানায় ডুবো জল খেয়ে শাল গুছে মানি ব্যাগটা টেবিলে রাখলো, ঠেলে এগিয়ে দিল সৈয়দের দিকে। বিড়বিড় করে বলল, ভাইয়া আপনি নিন। অট্টহাসির রোল পড়লো ক্রমান্বয়ে কিছু। সরল ওরুকে জব্দ করতে যেন ভীষণ মজা। তন্ময় হাসলো না, আড়ালে বন্ধুদের কঠিনভাবে চোখ রাঙালো। মাহিন মানিব্যাগ তুলে নিল উৎসুকভাবে। মুহূর্তেই 1000 টাকার নোটগুলো সবার মধ্যে ভাগাভাগি করে বিলিয়ে দিল। ফাঁকা মানি ব্যাগ তন্ময়ের দিকে ছুঁড়ে চোখ টিপল। যেই সারপ্রাইজ দিচ্ছি আজ তোকে, সেই সুবাদে এতটুকু তো আমরা নিতেই পারি। তন্ময় প্রত্যুত্তর করলো না, মানি ব্যাগটা পকেটে ভরে রাখলো। সবাই পুনরায় গানের আসরে মশগুল হয়ে পড়ল। এবারে ইব্রাহিম গাইছে হাবিব ওয়াহিদের গান, গিটার বাজাচ্ছে সৈয়দ। ওর নীরব দৃষ্টি গেল অদূরে। টেবিলের অপর প্রান্তে দুটো বোতল, ভেতরে লাল পানির দ্রব্য। নিভু নিভু চোখে কিয়ৎক্ষণ বোতল দুটো দেখলো। তন্ময় ওর দৃষ্টি লক্ষ্য করেছে, অপেক্ষা করছে প্রশ্নবাণের। মিনিট খানেকের মধ্যেই ওর চাপা স্বরে শুধালো, ওগুলোতে কি? তন্ময়ের নির্লিপ্ত জবাব, অ্যালকোহল। ওরও আশ্চর্য হয়ে বসে। আপনি খাবেন তন্ময় ভাই? তন্ময় মাথা ঘুরায়, কয়েক পলক চেয়ে অসন্তোষ গলায় জিজ্ঞাসা ছুড়ে, শেষে তন্ময় ভাই লাগানো কি জরুরি? ওরু হাঁকচকে উঠল, ঘন ঘন পলক ফেলল কয়েকবার। কথা বলতে নিয়ে থামলো। থতমত খাওয়া কণ্ঠে সময় নিয়ে জবাবে প্রশ্ন করলো, তাহলে কি বলে রাখবো? তন্ময় নিগুড়ো ভাবে কিয়ৎক্ষণ চেয়ে রয়। মাথা ঝুঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আকস্মিক বলে উঠে, জামাই। অরুর স্তম্ভিত শরীর এবারে বরফের মতন ঠান্ডা হয়ে আসে, শ্বাস প্রশ্বাসও যেন বন্ধ। তন্ময় হাসলো ওর এমন শোচনীয় দুর্দশায়। ইতিমধ্যে গান বাজনার পর্ব শেষ। বৃষ্টিও ঝুমঝুম করে নেমে চলেছে বিরতিহীন। রাতের 12টা বাজতে চলল। মাহিন তাড়ানো ভঙ্গিতে মেয়েদের উদ্দেশ্যে বলল, এবার তোরা বিদায় নে, যা ভাগ। সুহানি ভেঙচি কাটলো। এগিয়ে সে ওরুকে তন্ময়ের পাশ থেকে উঠিয়ে নিল। চলো ওরু, আমরা গল্প করব। তন্ময়ের ডান হাতটা তখনও অরুর চেয়ারে, দৃষ্টি শুভ্রত্বে মোড়ানো অরুতেই।
বাতাসে দুলতে থাকা আঁচল, হাঁটার তালে নড়তে থাকা কুচি, সবই যেন নিখুঁত কিছু। ওরও যেতে নিয়েও দুবার ফিরে ফিরে তাকালো। তন্ময় অবলীলায় দেখলো পূর্ণ দৃষ্টিতে, যেতে নিয়ে সামান্য ভিজলো। সুদূর আকাশ থেকে নামা বৃষ্টিও যেন তার থেকে ভাগ্যবান। দুয়ার পেরিয়ে ওর দেহ অদৃশ্য হলেও তন্ময়ের দৃষ্টি সরে না। মাহিন গম্ভীর কণ্ঠে হাসছে। মামা, তোর তো শোচনীয় অবস্থা। শ্বাস নিতে পারছস তো? তন্ময় এবেলায় দৃষ্টি ফেলে বন্ধুর মুখপানে। অক্সিজেন মাস্ক আনা। কথাটুকু বলে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরায়। রিয়ান পাশে এসে বসেছে, এসে বলল, তোর অক্সিজেন মাস্ক তো ঘরে। বোতল দুটো ইতিমধ্যেও খুলেছে রুস্তম। সিগারেটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জানালো সে ড্রিঙ্ক করবে না, তবে না শোনার মতন বন্ধু তার নয়। সবগুলো কথার মার প্যাচে, কাণ্ড কারখানার প্যাচে ফেলে খাইয়ে ছাড়লো। দুটো বোতল ফাঁকা হতে ঘন্টা খানেকেরও প্রয়োজন হলো না, অথচ তন্ময়ের মস্তিষ্ক স্বচ্ছ। নেশার মতন কিচ্ছুটি নেই, তবু কেন এক অদ্ভুত নেশা লেগে আছে তার মধ্যে। রাত 2:03। বৃষ্টির মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। পূর্বে ঝড়ো হাওয়ার লক্ষণ ছিল না, তবে এখন তাণ্ডবকর ঝড়ো অশ্বালীন বাতাসের উৎপত্তি ঘটেছে। নেগড়ে রাতকে করে তুলেছে অশুভঙ্কর। ইতিমধ্যে মাহিন, রিয়ান ওরা দল বেঁধে নিজেদের ঘরে ঢুকে দুয়ার আটকে দিয়েছে। তন্ময়কে ঢুকতে না দেবার পায় তারা। আজ অবশ্য তন্ময় ওদের সাথে থাকতে চাচ্ছিল। আড্ডা দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবার চিন্তা ভাবনা ছিল। তার নিজের উপর 1% ভরসা আপাতত নেই। মাথাটাও চিরিকতে উঠছে। দেহের সর্বাঙ্গ অদৃশ্য উত্তেজনার উত্তাপে ঝলসে যাচ্ছে, বিশেষ করে দেহের অন্দরে। সামনের চিত্র সব পরিষ্কার দেখাচ্ছে, তবু কেন ঘোলাটে? সে তো ওসব ড্রিঙ্ক 2 ঢুকের বেশি খায়নি। ভেতরে এক অকথিত সর্বনাশা চাহিদারা উত পেতে রয়েছে, বিদ্রোহ করছে, আশকারা চাচ্ছে। তন্ময় পা বাড়ালো তাদের রুমের দিকে। দরজা আটকানো, ওরও এখনো ফিরেনি। তন্ময় দরজা খুলে প্রবেশ করলো। নাকে ভেসে এলো সহস্র ফুলের সুবাস। বাতি জ্বালালো। ঘরের সম্পূর্ণ আদল পরিবর্তন করা হয়েছে। বিছানাটা যেন ছোটখাটো ফুলের বাগান। মেঝেটা সাজানো হয়েছে অজস্র ফুলের পাপড়ি দ্বারা। রেড লাভ ক্যান্ডেল রাখা কোনায় কোনায়। তন্ময়ের চোখ বুঝলো, বাতি নেভালো, দরজা আটকালো। আধারে হেঁটে এসে বসলো চেয়ারে, ঠিক জানালার সামনে। 2 হাতের ভেতরে মুখ গুজে রাখলো। বিড়বিড়ে উঠলো নিজ মনে, ফিরিস না প্লিজ। তন্ময়ের আকুতি যেন স্রোতে গা ভাসিয়ে পালালো, কারণ তার উক্তি জাহির হতে না হতেই দরজা খোলার মৃদু ধ্বনি শোনা গেল। ধুকপুক করে উঠল তন্ময়ের পিঞ্জর, কেঁপে উঠল অঙ্গ প্রত্যঙ্গ। মাথা তুলে চাইল। আধারে আপ ছায়াতে জড়ানো অরু ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করছে। ওর পরনের সাদা শাড়ি দৃশ্যমান। ওর শ্রুতিমধুর কণ্ঠ বিড়বিড় করলো, সুইচ বোর্ড কোথায়? তন্ময় কিয়ৎক্ষণ ওর ব্যস্ত দেহ দেখল। অতি প্রচেষ্টায়ও সুইচ বোর্ড খুঁজে না পাওয়া ওরও তখন দিশেহারা। তন্ময় এ যাত্রায় উঠে দাঁড়ালো। এগুলো নিঃশব্দে। ওরও তখনও দেয়াল হাতড়ে চলেছে। তন্ময় নীরবে নিভৃতে পেছনে দাঁড়ালো। অস্পষ্ট দেখলো ওরুর ফর্সা মসৃণ পিঠ। মুখ বাড়ি তৎক্ষণাৎ ঠোঁট ছোয়ালো। ওরুর দেহ লাফিয়ে ওঠার পূর্বেই তন্ময় ওর কোমর 2 হাতে পেঁচিয়ে নিল। নিজের বুকে জাপটে ধরলো সেভাবেই। ওরও চিৎকার করতে কেউ করলো না, যেন বুঝে নিয়েছে পেছনে কে। কম্পিত কণ্ঠে মৃদু স্বরে ডাকে, তন্ময় ভাই। তন্ময় মাথা ঝুঁকালো। ওরুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, মম। আওয়াজটুকু করতে নিতে হাত দুটো সারি ভ্যাত করে প্যাট ছুঁতে উদ্গ্রীব। ব্যাকুল নিজের সম্পত্তি বুঝে নিতে, ছুঁয়ে দিতে। থরথর করে কেঁপে ওঠা ছোটোখাটো দেহখানা তার থেকে পালাতে মরিয়া। তবে তন্ময় আজ আর পালাতে দেবে না, সম্ভব না তার পক্ষে। ওরুর তোতলানো ভয়ার্ত কণ্ঠ, সুইচ বোর্ড পাচ্ছি না। তন্ময় সময় নিয়ে জবাব দিল, উই ডোন্ট নিড দ্যাট। বলতে বলতে ঘোরালো বুকের মধ্যেখানে থাকা ওরুর শরীর। নিজের সঙ্গে লেপটে নিল মুখোমুখি। ওরও আটকে ওঠে। তন্ময় ভাই। বাক্যের বাকিটুকু কথা অব্যক্ত রয়। দেহের সংস্পর্শে দেহ ঠোঁটের ভাঁজে ঠোঁট ছুঁতেই যেন পৃথিবীর পরিবর্তন ঘটে। আবহাওয়া, বায়ুমণ্ডল পরিবর্তন, সব কিছুই যেন নতুন, ভিন্ন, অদেখা এবং অব্যক্তিত। ওরুর মুষড়ে ওঠা শরীর ছাড়া পেতে অধৈর্য। পিছুতে চাইলে তন্ময় পিছুতে দেয়, তবে ছাড়ে না। দেয়ালে পিঠ ঠেকলে ওরুর পিছুবার সুযোগটুকু ফুরিয়ে আসে। মাথা ঘুরিয়ে নিতেই তন্ময়ের ঠোঁট ঘাড় ছুঁয়ে দেয়।
ওরুর অস্পষ্ট স্বরের গুঙ্গানো শোনা গেল নীরব রুম জুড়ে। বিশ্রীতে গন্ধ, আপনি কি খেয়েছেন? আধারে তন্ময় গম্ভীর মুখে হাসে। গন্ধ নাকি টেস্ট? আরেকবার টেস্ট করে গেস কর কি? ওরুর সঙ্গে সঙ্গে উতলা হলো। আমি জানতে চাই না। কথাটুকুর পূর্ণতা মিলল না। অ্যানেস্থেসিয়ার মতন কাজটা তন্ময় ফের করে বসল। এবারে অধৈর্য হয়ে ওরুকে পাজা খুলে তুলে ফেলল। বেশ কিছু পদক্ষেপ ফেলে বিছানায় এলো। ওরুর পিঠ ফুলের উপর স্পর্শ করলো। শিউরে উঠল তার নাজুক শরীর। পরপরই তন্ময়ের সুঠাম ভারী শরীরও সংস্পর্শে চলে এলো। ওরু এ যাত্রায় তীব্রভাবে অস্থির হলো। এই অসহনীয় অনুভূতি থেকে পালাতে চাইল। তন্ময় ওর অস্থিরত্ব হাত দুটোতেই নিজের 5 আঙ্গুল ঢুকে মুঠো ভর্তি করে ফেলল। অধৈর্য গলায় আদেশ ছুড়ল। স্টপ মুভিং। ওরও যেন শুনল না। আকুতি করলো বাতি জ্বালাতে, সরে যেতে উতলা। তন্ময় ওর অধৈর্য কর্মকাণ্ড নড়ে চড়ে ওঠা শরীরে এবার শক্তি প্রয়োগ করলো। জাপটে বন্দি করলো নিজের মধ্যে। এই শেষ করে চাপা স্বরে আওড়ালো। নড়ে না যান। ওরুর নড়চড় তো বন্ধ হলোই, সাথে শিথিল হলো সর্বাঙ্গ। ফানুসের মতো নরম হয়ে এলো। তন্ময় ঠিক বুঝতে পারলো প্রিয়তমার আশ্চর্যতা। সন্তুষ্ট হলো বড্ড। ওর মাথায় চুমু বসিয়ে গভীর স্বরে বলল, আমার সোনা বউ। ওরও এবার অস্পষ্ট কণ্ঠে আটকে ওঠে। তার কণ্ঠ জুড়ে অবিশ্বাস্যতা। আপনি তো তন্ময় ভাই হতেই পারেন না। তন্ময় আলতোভাবে কামড় বসালো ওরুর ব্যস্ত ঠোঁটে। ঠিক বলেছ, আমি তন্ময় ভাই নই, তোমার জামাই। জীবনের গুরুত্বপূর্ণ সব কর্মকাণ্ড কখনো ক্যাজুয়াল করিয়ে হয় না। থেমে থাকে না পূর্ব ভাবনায়, শুয়ে রয় না অন্তরের হ্যাকটিক ডায়েরিতে লেখা তারিখ ভেবে। সর্বদাই চিন্তাভাবনার বাইরে গিয়েই অলৌকিকভাবে জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে যায়। আপোষহীনভাবে আফসোস করবার ফুরসত মেলা বেশ ভার। তন্ময় কি কখনো ভেবেছিল এভাবে ওরুকে নিজের করে নিতে উৎসুক হবে? তার গর্বিত ধৈর্যের কাছে এমন নিষ্ঠুরভাবে হেরে যাবে? প্রিয়তমাকে নিজের করে নেওয়াটা এই যাত্রায় মরণ বাঁচার বৈঠকি, নিঃশ্বাস নেবার অক্সিজেন, বেঁচে থাকার সিম্বল। ফুলের তৃপ্তিকর সুভাষ যেন এক অদেখিত মোহনীয়া, এক প্রিয়তম অ্যালকোহল, যা অতি ধীরে সুস্থে গ্রাস করে নিচ্ছে তার অস্তিত্বকে। সে তারার ন্যায় বেজে চলছে ঝুম বৃষ্টির শব্দগুচ্ছ। কৃষ্ণচূড়া গাছটার ঘ্রাণ নাকের কাছটায় ভেসে আসছে। সে কি মাদকপূর্ণ সুভাষ! চমৎকার এক আবেদনময়ী নেশা। নিশীথ নিবিড় আধারিয়া সুবিস্তৃত আকাশে যেন এক টুকরো স্থানে ভাঙন ধরল। সঙ্গে সঙ্গে তেরচা এক দাগ ভাসল সেথায়। ঘটল ভীতিকর বজ্রের পতন। কেঁপে উঠল ভূমি। খোলা জানালাটার পর্দা 3টি সরানো। ক্ষণিকের স্বচ্ছ আলোতে ওর ভেজা আখিজোড়া সুস্পষ্ট দেখা গেল। ভেজা আখিজোড়ার বড় পাপড়ি যুগল কাঁপছে। ক্ষণে ক্ষণে চোখ বুজে ঢাকতে ব্যাকুল সমস্ত এক গুঁড়ো তাৎপর্যপূর্ণ পৃথিবী। তীর করে কম্পমান অধরের চতুর্দিক জুড়ে লিপস্টিক চিহ্ন লিপটেছে থুতনি পর্যন্ত। দৃশ্যটুকু নিবিড় দৃঢ় গাঢ় চোখে দেখল তন্ময়। স্তব্ধীভূত আর সুগভীর অন্তরের কিছু একটা আওয়াজ করে ভাঙল। খান খান শব্দ হলো। সেই শব্দ কি ওরু শুনতে পেল? অনুমান কি করতে পারল তার অন্তরের দুর্বাসনা? এক অতি মধুর বিক্ষোভ শুরু করলো দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। বিদ্রোহ করতে ওরা প্রস্তুত। তন্ময় আশকারা দিল। গা ভাসালো সমুদ্রের উত্তাল স্রোতের সুবিশাল গভীরে। ঝুঁকলো নিজের প্রেমিক সত্তার কাছে। অধৈর্য হাত দুটো কয়েকটি সেকেন্ডের মধ্যেই পরনের শার্টের প্রত্যেকটা বোতাম খুলে ফেললো, ছুঁড়ে ফেললো আধরে। তীব্রাচ্ছন্ন রুমের এক কর্নিশ ছুঁয়ে ফ্লোরে পড়ল সেটি। ওরও সেই সুযোগটুকুতেই উঠে বসতে চায়, তবে সম্ভব হয় না। তন্ময় নিজের রুক্ষ প্রকৃতিক সুবিস্তৃত ডান হাত দ্বারা ওর কোমল শীর্ণ কোমর চেপে ধরে বিছানায় শুয়ে রাখে জোরপূর্বক। উঠার সরে যাবার পালানোর কোনো পথই নেই যেন। পরপরই গুজে থাকা শাড়ির ভাঁজ খুলে ফেলল তন্ময়। ওরু বাধা দিতে চাইল। মেয়েটা থরথর করে কাঁপছে। তন্ময় সুস্পষ্ট উপলব্ধি করছে ওর উত্তেজিত হার্টবিট। বাইরে তখন প্রবল ঝড়তাণ্ডব। তীব্র মাত্রায় বাড়ছে বৃষ্টির প্রখরতা। উদাসীন হাওয়ার ব্যাগে নৃত্য খেলতে ব্যস্ত পর্দাগুলো। সাদা শাড়িটা বিছানার পাশে ফেলল তন্ময়। বেশ অবলীলাক্রমে তা পড়ে রইল ফ্লোরে। সেই মুহূর্তেই হঠাৎ শব্দ হলো। দরজায় করা ঘাত পড়ল। গুনে গুনে 4টা। ওপরের মাহিন রিয়ানের দুষ্ট স্বর। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলা। উত্তেজিত তন্ময় না শুনলেও ভয়ের তোরও ঠিকঠাক শুনল। সম্বিত ফিরল যেন ওর। নাজুক দেহখানা কুণ্ঠিত হলো।
হাত দুটো ব্যস্ত হলো তন্ময়ের উদম প্রশস্ত বুক ঠেলে সরাতে। সেই নগ্ন দেহ ছুঁয়েও যেন মেয়েটা দিশেহারা ছন্ন ছাড়া, দ্বিতীয়বার ছুতেও দ্বিধান্বিত। মাথাটা কোনো মতে ঘুরে ভাঙা গলায় জানালো, তন্ময় ভাই, বাইরে কে যেন টোকা পড়লো। শুস কনসেন্ট্রেট যান। কথাটুকু গভীর কণ্ঠে আওড়ে তন্ময় পলকও ফেলল না, শীর্ণ নরম দেহের উপর হতে সরল না। তার বুকের উপর থাকা হাত দুটো চেপে ধরল, শুধুমাত্র বাহ্যিক শক্তি দিয়ে ওর মাথাটা ঘুরিয়ে অ্যানেস্থিয়ার মতন কাজটা করে বসলো। অধর যুগলের স্পর্শে অধর, দেহের সংস্পর্শে দেহ ছুঁয়ে এক আশ্চর্য বোধক অনুভূতিপ্রবণ স্থাপিত্যের সূচনা কাল আরম্ভ হলো। উদ্গ্রীব পুরুষোত্তম হাত দুটো অবিন্যস্ততায় মুশকুল, যেন সিলমোহর দিতে ব্যস্ত। বাইরের তুমুল ঝড় বৃষ্টি তখন সর্ব উপরে, তবু ঘরের ভেতরের ভয়াবহ তাণ্ডবকে হারাতে পারল না, দমাতে পারল না অনুভূতি নামক এই অসহ্যকর প্রহরকে, এই অকল্পনীয় নিষেধকে। ছোট ছোট পাখির দল বল একত্রিত হয়ে কোলাহলের সুমধুর ধ্বনি তুলেছে চতুর্দিক জুড়ে। ভোরের মিঠা রোদ ওকে ঝুঁকি দিচ্ছে ঘর দৌড়ে, সরানো পর্দা ছুঁয়ে রোশনি ভিড় জমেছে বিছানায়। গভীর স্বপ্নে আচ্ছাদিত ওরুর চোখে এক ফালি শোনালেই রোদ্দুর বসল। রোদ্দুরের মিঠা যন্ত্রণায় বাপরে যুগল কাঁপল, নাক কুচকে এলো, লালচে অধর জোড়া নড়ল। তন্ময় সম্মোহিত হয়ে সেই দৃশ্যটুকু নয়ন জুড়িয়ে ভোগ করল। বালিশে কোনোই রেখে তালুতে মাথা ঠেকিয়ে পাশ ফিরে আছোয়া হলো। সুবিশাল পুরুষোচিত দেহের ছায়াতে কুণ্ঠিত হলো রোদ। ছায়াতলের সংস্পর্শে ওর কুঞ্চিত হৃদয় শান্ত হয়, মিয়ে যায় কুচকে আসা নাক, শান্ত হয় জখমিত ঠোঁট। পরনের সুবিশাল কালো শার্টে ওরকে ঠিক কেমন দেখাচ্ছে তন্ময় ভাষায় ব্যক্ত করতে পারবে না, আর নাইবা পারছে পিঞ্জর কাঁপানো উত্তেজনা দমাতে। এই শার্ট পরিয়েও যেন নিজের ঘাড়ে সে মস্ত বড় মুসিবত এনে ফেলেছে। এই মুহূর্তেই কি সে ঝটপট ওকে চেঞ্জ করে দেবে? তবে সেটিও একই রকম ভয়াবহ রকম বিষয়। দীর্ঘশ্বাস বেরোলো বুক থেকে। ডান হাতটা এগুলো ওর অগোছালো চুল বাহার গোছাতে। ক্লান্ত বিধ্বস্ত ওরুকে দেখে তার কেন মায়া হচ্ছে না? কেন সে পস্তাচ্ছে না? কেনই বা গতকাল রাতের কর্মকাণ্ডে লজ্জিত হচ্ছে না? তাহলে কি সে পরিবর্তন হয়ে গেল? এই কাজ পূর্বের তন্ময় কখনোই করতে পারত না, করলেও হয়তোবা নিজের উপর ধিক্কার জানাতো 100 বার। ভাবতো পরিবারের কথা, বাবার আদেশের কথা, ওর অল্প বয়সের কথা। তবে এখন এসবের কিছুই আর গুরুত্বপূর্ণ নয়। তন্ময় মাথা নোয়ায়, ঠোঁট ছোঁয়ায় অরুর ললাটে, বিড়বিড়ে ওঠে, নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মাই লাভ ফর ইউ। স্মার্টফোনে টোন বেজে উঠল। ফোনটা ঠিক কোথায় ফেলেছে তার মনে নেই। কোথা থেকে বাজছে? তন্ময় চতুর্দিকে তাকালো, দৃষ্টিকে থামলো পশ্চিমের ফ্লোরে। উবুর হয়ে পড়ে আছে অসহায়ভাবে। তন্ময় দাঁতে ঠোঁট টিপল, উঠে বসল। শরীরের একটি প্যান্ট জড়ানো, বেল্ট ছাড়া, ঢিল হয়ে পুরুষালী কোমরে পড়ে আছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই অনুভব করলো পিঠের চিনচিন ব্যথা। ওর হাতের নখগুলো কেটে ফেলা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মনে করে হাতের নখগুলো সে আজই কেটে দেবে। এগিয়ে গিয়ে পর্দা লাগালো, এরপর ফোন তুললো ফ্লোর থেকে। স্ক্রিনে ভাসছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন, সহস্র আনরিড মেসেজেস। সারা রাত ধরে বোধহয় সবগুলো চ্যাট করেছে। গতকাল রাতেও এসেছিল জ্বালাতে। তন্ময় ওদের হাতের কাছে পেলে এক একটাকে বুড়ি গঙ্গাতে চুবাবে। ফোন বিছানার সাইড ড্রয়ারে রাখতে গিয়ে বিছানায় দৃষ্টি গেল। এগুলোভাবে লক্ষ্য করতেই ধরতে পারল ওর চোখ দুটোর পাপড়ি কাঁপছে। ঘুমের ভান ধরে থাকার অপূর্ব চেষ্টা। তন্ময় নিঃশব্দে হাসলো। এগুলো বিছানায় পাশেই বসলো ফের। এক চিত্তে চেয়ে থাকাতে ওরও নড়চড় করলো। অন্য পাশে ফিরতে উদ্গ্রীব। তন্ময় হাত বাড়িয়ে ধরল ওকে, গভীর সুগভীর কণ্ঠে জানালো, গুড মর্নিং মিসেস শাহজাহান আরবি। ওরুর বন্ধ চোখের পাপড়ি জোড়া এবার ঘন ঘন নড়ছে। এ যাত্রায় নিষ্পিস ভঙ্গিতে চাইল। ঘুম কাতুরে চোখ দুটো চেয়ে দৃষ্টি ফেরালো। লাজুক গাল দুটোতে লাজের আভাস। ঘুম ঘুর গলায় ওরু চাপা স্বরে বলল, গুড মর্নিং। ঘুম ভালো হলো? তন্ময়ের কণ্ঠে কৌতুক প্রভাব। 2 ঘন্টাও হয়নি ওরু ঘুমিয়েছে। সেক্ষেত্রে ঘুম ভালো হয়েছে কিনা জানাটা হাস্যকর বই কিছু না। তবে সরল ওরু এত শত বুঝেনি। বেশ সাবলীলভাবেই মাথাটা দোলালো, মুখে বলল, তন্ময় মুখ ভরিয়ে হাসে, মাথাটা ঝুঁকিয়ে ফের শোথায়। সত্যি? এই বেলায় ওরও কি ইতস্তত দেখালো। সে আলগোছে উঠে বসলো।
তন্ময়ের বড় শার্টের হাতা দুটোতে হারিয়ে গেল ওর হাত দুটো। এই দৃশ্য অনুভব করে ওর কুণ্ঠিত হলো, লাজে মাটি খুঁড়ে হারিয়ে যেতে ব্যাকুল যেন। তন্ময় হেসে হাত বাড়ায়, দু হাতে কয়েক ধাপে ভাঁজ করে দিল ডান হাতাটা, একইভাবে বা হাতাটাও ভাঁজ করতে ব্যস্ত। ওর ধীর ভাঙন ধরা লাজুক কণ্ঠ শোনা গেল এই মুহূর্তে। কোনো পুরো নাম ডাকেন না। তন্ময় দৃষ্টি তুলে চাইল না, মাথা ঝোঁকানো অবস্থাতেই হাসলো নিঃশব্দে, শুধালো, ভালো লাগে? ওর নিরপেক্ষ প্রত্যুত্তর। তাহলে কি এখন থেকে আরবি বলে ডাকবো? হঠাৎ হঠাৎ তন্ময় এবারে শটান দেখায় বসলো, চোখে চোখ রাখার চেষ্টারত শুধালো। কেন? ওর ছন্ন ছাড়া দৃষ্টির স্পষ্ট কেন্দ্র নেই, এদিক ওদিক চেয়ে বলল, ভালো লাগার বিষয়গুলো রেগুলার বেসিসে বললে তো এত ভালো লাগবে না। আমি তন্ময় আশ্চর্য হওয়ার ভান ধরল। বাহ, তুই তো দেখছি দারুণ কথা বলতে শিখেছিস। ওর সংকুচিত কণ্ঠে প্রফুল্লতার দীপ্তি। আরো ভালো ভালো কথা জানি। তন্ময় ঠুটে ঠুট টিপে হাসিটুকু দমন করতে নিয়ে বলল, তাই বুঝি আমি শুনতে চাই? দেখি বললো ভালো ভালো কথা। ওরকে দ্বিধাগ্রস্ত দেখালো। হঠাৎ করে কিভাবে বলবো? কোনো একটা বিষয়ের প্রেক্ষিতে এই সব ইম্পর্ট্যান্ট ভালো কথাবার্তা মাথায় আসে। তন্ময় মুখ বাড়ে শব্দ তুলে ওর ফুলা ফুলা গালে চুমু বসালো। ওকে, আই এম ওয়েটিং। যখন মাথায় আসবে শুনবো। এখন শুয়ে পড়, মাত্র 6:20। আপনি ঘুমাবেন না? ওর তৎক্ষণাৎ আগ্রহী প্রশ্ন। তন্ময় ভেবে রেখেছে ঘুমাবে না, তার দু চোখে ঘুম ছিল না, অথচ এই এক প্রশ্নের সামনে তার দু চোখ ভরে ঘুম এলো যেন। ইচ্ছে করলো ঘুমোতে, একটা লম্বা ঘুম দিতে। তন্ময় আনমনা বলেই বিছানায় উঠল, শুয়ে পড়ল। ওর হাত টেনে বুকে নিল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, চুলের উপর ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। জীবনের এক বড় প্রাপ্তির হাওয়া শরীর তনু মন জুড়ে লিপটে গেল, দিয়ে গেল ভরসা, মধুর দায়িত্ব, সুনিবিড় ভালোবাসার বেড়াজাল। ঘড়ির কাঁটা ঘুরছে 1:19। কড়াকড়ি রোদ উঠেছে, শুকিয়েছে গতকাল রাতে ঝড় বৃষ্টির চিহ্ন। রোদের ঝাঁজ এসে মুখ ছুঁয়ে দিল সদর দরজা ফেরতেই। প্রাঙ্গণে বসে আছে মাহিন এবং রিয়ান, দুজনের হাতে লেবুর শরবত আশি ভঙ্গিতেই পান করছিল। তন্ময়কে দেখে শটান দেখে দাঁড়ালো, উৎসুক দুজনের দৃষ্টি। তন্ময় ভ্রুক্ষেপহীন, মাহিন থতমত খাওয়া গলায় আওড়ালো, দোস্ত তোরে চেঞ্জ চেঞ্জ লাগতেছে। রিয়ান উচ্চ কণ্ঠে সুরে সুর মেলালো, যেমন যেমন? বেশ রোজি রোজি ভাব চেহারায়, মনে হচ্ছে 30 বছরে প্রথম ভোজন করেছে। তন্ময় বসতে নিয়েছিল চেয়ারে, এহেন কথাতে আর বসল না। কয়েক পদক্ষেপে এগিয়ে দু হাতে মাহিনের গলা পেঁচিয়ে মারধর শুরু করলো। পাশ থেকে রিয়ান উৎসাহ দিচ্ছে। দুজনের ধস্তাধস্তির মধ্যেই বেরোলো ইব্রাহিম, ছানা বড় চোখে শুধালো, এই ভাই, তোরা দিন দুপুরে কি ধরনের সঙ্গমে লিপ্ত হলি? লাজলজ্জা কি সব খেয়ে নিয়েছিস? রিয়ান সুরে সুর মেলালো, সহমত। কথাটুকু বলতে না বলতেই তন্ময় মাহিনকে ছেড়ে রিয়ানের পিঠে কয়েক ঘা লাগালো। বন্ধু বান্ধবদের এসব কাহিনী নিত্যদিনকার। ইব্রাহিম প্রশ্ন ছুড়ল, অরু কোথায়? তন্ময় বসতে নিয়েই জবাব দিল, ঘুমোচ্ছে। মাহিন সুর টানল, ঘুমাচ্ছে? কিন্তু কেন? তন্ময় চোখ রাঙালো, মাহিন, ইউ স্টপ রাইট দেয়ার। ফুল স্টপ একেবারে। বাতাসে যেভাবে গাছের পাতা নাচে ঠিক সেভাবেই মাহিন কাঁধ নাচালো চমৎকার ভঙ্গিমায়, মুখ চালালো বদমাইশি ইশারায়। আমরা বললেই কালা, তুমি করলেই ভালা। তন্ময় দাঁতে দাঁত পিষে বলে ওঠে, স্কাউন্ডেলের মতন একই ব্যাপার নিয়ে পড়ে আছিস কেন? থাম এবার। মাহিন হোঁচট খেলো যেন গুরুতর। আমি কাউন্টেল। তন্ময় নাক সিটকালো, নির্বিকার গলায় প্রত্যুত্তর করলো, না, তবে মুখ চলতে থাকলে হতেই পারিস। মাহিন দানবের মতন শব্দ করে হাসলো। এগিয়ে এসে তন্ময় উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো করে জানালো, আই ডোন্ট কেয়ার। তন্ময় মাথা ঘামালো না, দু হাতে চুলগুলো পরিপাটি করে ফেললো দু ধাপে। রিয়ান এই মুহূর্তে অতিমাত্রায় অস্বাভাবিক শান্ত, চেয়ারে বসে গুনগুন করছে নিজ মনে। তন্ময় নির্বিকার চোখে একবার দেখলো আপাদমস্তক। আশ্চর্য হলো বটে, একবারে ঝামেলা পাকাতে চাইছে না। এই তো দারুণ ইমপ্রুভমেন্ট। তন্ময় ভাবলো প্রশংসা করবে, মুখ খোলার পূর্বে আচমকা কণ্ঠ দমিয়ে রিয়ান শুধালো, দোস্ত, দিন দুনিয়া আজ একটু বেশি চমকালো লাগছে না তোর? মনে হচ্ছে না স্বর্গে আছিস?
যেখানে রং বেরঙের ফুল উঠছে, মৌমাছি মধু খাচ্ছে, মাধবীলতা। তন্ময় গিলে নিল প্রশংসাটুকু, চোখ রাঙালো কঠিনভাবে, বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ওদের ফেলে ভেতরে রওনা হলো। ওদের সামনে থাকা আর ধৈর্যের পরীক্ষা দেয়া একই ব্যাপার। মাহিন গান ধরলো। ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণে বুঝি যাই রে, ও তুমি ছাড়া বাঁচি না রে। মৃদুল হাওয়ায় হেলে দুলে চলেছে কৃষ্ণচূড়া গাছের লতাপাতা। মগডালে বসা পাখিচূড়াও তালে তাল মিলিয়ে দুলছে আদরে ভঙ্গিতে। ঝরে পড়ছে কৃষ্ণচূড়া ফুলগুলো। কয়েকটি ফুল হাওয়াতে ভেসে এসে ছুঁয়েছে বারান্দার জমিন। গাছের পেছনে সূর্য বসেছে। গাছের ফাঁক ফুকর দিয়েই দীপ্তি ছড়াচ্ছে প্রাঙ্গণে। বারান্দায় একটি সেকেলে কাঠের চেয়ার পাতা, সেটার কয়েকটি জায়গা ঘুনে খেয়েছে। অরু সেই চেয়ারটিতেই বসেছে, দুপা বুকে জড়িয়ে, মাথাটা হাঁটুতেই এলিয়ে রেখেছে খুব আনমনা ভঙ্গিমায়। চাপা স্বরে গুনগুন সুরে গান গাইছে, একটি সেকেলে বাংলা গান। গানটার নাম তন্ময় জানে না, তবে পূর্বে শুনেছে বোধহয়। গাঢ়ভাবে কান পাততেই দুটো সংলাপ শুনল। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। গোধূলির সময় তখন। নিভৃতে নিভৃতে বর্ষার সূর্যের সোনালি রোশনি ওর শরীর ছুঁয়েছে। কালো চুলের বাহার পিঠ জুড়েছে, মুখের একটি পাশ চুলে ঢাকা, চোখজোড়া বন্ধ। ওর গায়েতে তখনও তন্ময়ের সরল দেহের কালো শার্টটি, ঢোলা একটি সাদা প্যান্ট পরনে। প্যান্টের ভেতর হারিয়েছে পায়ের পাতা জোড়া। মিনিট খানেক হবে তন্ময় এসে দাঁড়িয়েছে কৃষ্ণচূড়া গাছটার সামনে। সুস্পষ্ট শুনেছে ওর হাস্যোজ্জ্বল কণ্ঠের সুর। এবেলায় কয়েক পা এগুতে পুরুষোত্তম পা তলে শুকনো পাতার স্পর্শতে খসখসে শব্দ হলো। নীরবতা ভাঙল। ওরও তখন তড়িৎ মাথা তুলে চাইল। তন্ময়কে দেখতে পেয়ে মুখ ভরে হাসলো। হেমন্তের বিকেলের গধূলির মতন দেখতে সেই হাসি, যা দেখে শান্তি বোধ করে তার মন প্রাণ। জুড়ে আসে নয়ন যুগল, ধুকপুক করে অন্তর। ঘাসের উপর অবলীলায় পড়ে থাকা পাতাগুলো পিষে সামনে এগোয় তন্ময়। আশেপাশে বসে কোলাহল তোলা পাখিগুলো এ যাত্রায় আতঙ্কে ছটফটিয়ে উড়ে পালালো। বসলো আদরের নারকেল গাছটার সুউচ্চ মগডালে। বারান্দার কাছাকাছি সে কাঠের রেলিং ঘেঁষে দাঁড়ায় তন্ময়। চাইলে সে লাফিয়ে উঠে যেতে পারে বারান্দায়, ওর একেবারে কাছে ঠিক পাশে। তবে তা সে করল না। সেভাবেই দাঁড়িয়ে দেখলো দু হাত দূরে বসা ওরকে। হাসছে ওর চোখজোড়া, চোখের মনিতে ভাসছে নক্ষত্র, নক্ষত্রে ভাসছে তন্ময়ের মুখ। ওরও ওঠে না। একইভাবে হাঁটু জড়িয়ে রেখেই উল্লাসিত গলায় শুধায়, ভাইয়ারা বেরিয়ে পড়েছেন? তন্ময়ের সাবলীল জবাবটুকুর পরপরই ওরও ফের উৎফুল্ল স্বরে শুধায়, কোথায় যাবেন তারা? চা বাগান? আজ তন্ময়ের বেরোনোর কথা ছিল সকাল সকাল। যাওয়ার উদ্দেশ্য ছিল চা বাগানে। ওরও যাওয়ার জন্য তীব্র উদ্গ্রীব ছিল। বলা চলে ওর চোখ ফুটতে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে গত রাতের ঘটনার পর আজ আর বেরোনোর প্রশ্নই ওঠে না। কোনোভাবেই সে আজ ওরুকে বেরোতে দেয়নি, নিজেও কোথাও যায়নি। আজ ওরুর দিনব্যাপী বিশ্রাম নিতে হবে। তন্ময় পাশে থেকে সঙ্গ দেবে। আশেপাশেই কেন, তোর যেতে ইচ্ছে হচ্ছে? ওরু মাথা নাড়ালো, দৃষ্টি আদর কৃষ্ণচূড়া গাছে। আদরে ভ্রম গলায় বলল, যেতে ইচ্ছে করছে না। তন্ময় ভ্রু তুলল, আগ্রহী হলো। শান্ত স্থির কণ্ঠে জিজ্ঞাসাবাদ চালালো, আমি ভুল না হয়ে থাকলে তুই খুব এক্সাইটেড ছিলি চা বাগান যাবি বলে, তাহলে এখন কেন ইচ্ছে করছে না? ওর ছন্ন ছাড়া দৃষ্টি এদিক ওদিক ছুটতে ব্যস্ত। দৃষ্টিতে দৃষ্টি মিলল। অপারক দ্বিধান্বিত মিনমিনে স্বরের প্রত্যুত্তর শোনা গেল সময় নিয়ে। আমি সেসব জায়গাতে যেতে এক্সাইটেড যেখানে আপনি আছেন। যেহেতু আপনি এখানে, সেহেতু আমি এখানে থাকতে এক্সাইটেড। ধুকপুক ধুকপুক ধুকপুক। তন্ময়ের হৃদয়ের এই অশান্ত ধুকপুক শব্দ কি আর ওরও শুনতে পারছে? বুঝতে কি পারছে ওর এই সাধারণ সাবলীল কথাটুকুর প্রভাব কতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তাকে? কীভাবে কাঁপছে তার পিঞ্জর? জানতে কি পারছে? নিপুণভাবে চোখজোড়া শক্ত করে বুঝে নিল এই মুহূর্তে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, ধরফড়ে উঠছে থেমে থেমে। বুক ভরে লম্বা শ্বাস টানল তন্ময়, চোখ মিলে চাইল। তৎক্ষণাৎ তার গভীর দৃষ্টিতে ওর উৎসুক দৃষ্টির মিলন ঘটল। আশেপাশে কোথাও বজ্রপাত হলো নাকি তার অন্তরে। ওর নাজুক মুখটা লাজুক লতায় মিয়ে এলো।
তন্ময় এবেলায় মুখ ভরে হাসলো। তার গম্ভীর মুখে হাসির ঝলক দেখা আর আকাশের চাঁদ দেখা বুঝি একই বিষয়। না হলে ওরও এত আশ্চর্য হবে কেন? ভাবনার মতন চেয়ে বা রবে কেন? তন্ময় লাফিয়ে বারান্দায় উঠে পড়ে। ওরও শটান দেহে বসেছে এবারে। তন্ময় ওর সামনে এসে দাঁড়িয়েছে, মাথা ঝুঁকিয়ে চোখে চোখ রেখে দারুণ নির্বিকার গলায় বলে ওঠে, আমার সব ব্যথার অসুখের এক চমৎকার মেডিসিন আছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বড় বড় করে ফেলে চোখ জোড়া। আশ্চর্য, সব ব্যথার মেডিসিন হয় নাকি? মেডিসিন নাম জানতে ওরও ব্যাকুল হয়ে পড়ে। ও মাই গড, সব অসুখের এক মেডিসিন হয় নাকি? কি নাম? ওরু মেডিসিন আমার আরাধনা। তন্ময়ের কাছ থেকে নিবিড়ভাবে দেখে ওর লজ্জাশীল মুখ চূড়ার মতন ছটফট করে চলেছে। দৃষ্টি রেখেছে জমিনে, যেন চাহনি তার দিকে ফেললেই ওর ফাঁসির রায় হবে। হেসে তন্ময় পায়ের পাতায় ভার ফেলে হাঁটু উঁচিয়ে বসে। আলতোভাবে ছুঁই ওর ডান পা। মুহূর্তেই নড়ে চড়ে ওঠে ওরু, চিৎকার করে চাপা সরে। তন্ময় ভাই! প্যান্টের শেষ অংশ ভাঁজ করতে নিয়ে তন্ময়ের চোখ তুলে ভ্রু নাচিয়ে শুধায়। ওরু নির্বাক, চোখে চেয়ে রয় শুধু। পলক ফেলতেও দ্বিধান্বিত যেন। দুপার প্যান্ট ভাঁজ করে উঠে দাঁড়ায় তন্ময়, হাত বাড়িয়ে দেয়। ওরু হাতে হাত রাখে। দাঁড়াতে নিতেই তন্ময় পাজা কুলে তুলে ফেলে ওর ছোট্টখাটো দেহখানা। ঠোঁট নামিয়ে কপালে তড়িৎ চুমু বসালো। সূর্য তখন অর্ধেক ডুবেছে, ক্ষণিকের মধ্যেই পরিপূর্ণরূপে ডুববে বলেই। রূপার থালার মতন গোল একটি চাঁদ ভেসেছে আকাশে। গাছগাছালির মাথার উপর ওই তো দেখা দিচ্ছে। আবছায়াতে গাথা নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকাদের কোলাহল কর্ণগোচর হচ্ছে। কৃষ্ণচূড়া ফুলের ঘ্রাণ ভেসে আসছে। তন্ময় জানালা দিয়ে একটিবার দেখে নিল দৃশ্যটুকু। ফের চাহনি রাখলো ওরুতে। স্যুপ খাচ্ছে বিছানায় বসে। সামনে ল্যাপটপ খোলা, বলিউড মুভি দেখছে। মুভির সার সংক্ষেপ বলছে একটু পরপর। নায়ক নায়িকার সৌন্দর্যের বিবরণ এই নিয়ে গুনে গুনে 3 বার দিয়েছে। এই মুহূর্তে ওর ফোন বেজে ওঠে। তন্ময় ভুল না হলে মার্জের কল এসেছে। সাধারণত এমন অসময়ে মার্জি কল করে থাকে, আজও ব্যতিক্রম হওয়ার কথা নয়। ওর স্ক্রিনে নজর ফেলেই আনন্দিত হলো। চটপট কল রিসিভ করে কানে চাপলো। তন্ময় চেয়ার ছেড়ে উঠল। কথা বলার সামান্য প্রাইভেসি দিতে বেরিয়ে এলো রুম থেকে। বাবু মিয়া করিডর জুড়ে ঘুরপাক খাচ্ছেন অসময়ে। ভদ্রলোক মহা চিন্তায় দরবেশ বুনেছেন যেন। তন্ময়কে দেখে চিন্তিত স্বরে জানালেন, বাবা সাহেব তো অসুস্থ হয়ে পড়ছে। রুস্তম বাবার কালই ঢাকা ফিরতে হবে। তন্ময়ের হৃদয় কুচকে আসে মুহূর্তেই। খুব সিরিয়াস কিছু? না, তবে জ্বর ঠান্ডা যদি ভালোভাবেই শরীরে বিঁধেছে। রোস্তমকে জানিয়েছেন? বাবু মিয়া ইতস্তত করেন। না, ভাবছিলাম বাবা ফিরুক, তারপর না হয় জানাবো। রাস্তাঘাট তো ভালো না। তন্ময় এক্ষেত্রে একমত। ওরা সহি সালামত ফিরুক সবাই। প্রয়োজনে আগামীকাল একত্রে ঢাকা রওনা দেওয়া যাবে। এভাবেও তন্ময়ের একাধিক কাজ পেন্ডিং জমেছে। ঢাকা ফিরে লম্বা সময় ব্যস্ত থাকা লাগবে। তখন অরুর কি হবে? ও তো ব্যস্ততা বুঝতেই চায় না, অভিমান করে কাঁদে। এখন শুনলেই হয়েছে আগামীকাল ফিরে যাবে। তৎক্ষণাৎ মুখ বেজার করে রাখবে দীর্ঘক্ষণ। আর তন্ময় সইতেই পারে না অরুর অভিমান। কর্ণরত মুখশ্রী আল গুছিয়ে বেরিয়ে আসে প্রাঙ্গণে। হাত ঘড়িতে 8:30 তখন। পকেটে 2 হাত ভরে চায় আকাশে। অনুভব করে পেছনে কারো উপস্থিতি। কিয়ৎক্ষণের মধ্যেই তার সরল পুরুষোচিত কোমরে একজোড়া শীর্ণ হাতের অস্তিত্ব মেলে। মিশ্রিত পিঠ ছুঁই মসৃণ গাল, সুমধুর কণ্ঠস্বর অভিমানে জর্জরিত। কাল ফিরে যাচ্ছি। কোমরে থাকা কোমল হাত দুটো নিজ বাম হাতের মুঠোয় ভরে তন্ময় ঘুরে। ওর ডান হাত তার প্রশস্ত বুকে চেপে ধরে। মাথা নুয়ে দাঁড়ানো অরুকে এক চিত্তে দেখে। ডান হাতে অরুর থুতনি ধরে মাথা উঠে চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে, কেন যেতে ইচ্ছে হচ্ছে না? ফিরতেই তো কাজে ব্যস্ত হয়ে যাবেন। তন্ময় হেসে ফেলে। ওর চুল বুলিয়ে আওড়ায়, তা তো হবেই, বউ পালতে হলে টাকা তো কামাতে হবে। রূপালি থালার মতন গোল উজ্জ্বল চাঁদটা আর নেই। মেঘেদের আড়ালে ডুবেছে। ঝিঝি পোকাদের কোলাহল সুস্পষ্ট শোনা যাচ্ছে। স্বচ্ছ আকাশ পথে বেলায় কালো মেঘেদের আনাগোনা চলছে। মৃদু হাওয়ার ব্যাগে বৃষ্টি বৃষ্টি ঘ্রাণ লেপটেছে। মনে হচ্ছে শীঘ্রই বৃষ্টি নামবে। অবশ্য এভাবেও সিলেটে ঘন ঘন বৃষ্টি হয় বলে শোনা যায়। এখানে অসময়ে বৃষ্টি নামাটাই বরং স্বাভাবিক।
ওরও আলতোভাবেই মাথাটা রাখলো তন্ময়ের সুবিস্তৃত শক্তপুক্ত পুরুষোচিত বুকের মধ্যেখানে। তার নিভু কণ্ঠে আকাশ সম অভিলাষ। আগামীকাল তো ফিরে যাচ্ছি, আজ একটু ঘুরে আসি। কথাটুকু শেষ করে লম্বা শ্বাসটির ন্যায় অভ্যন্তরে ফের চকিতে বলে, প্লিজ, আমরা তো বেরোলামই না। তন্ময় সিলেট এসেছিল ওকে নিয়ে ঘুরতে। গতকাল রাতের কার্যাবলী না করে থাকলে অনায়াসে ঘুরে ফিরে বেড়ানো যেত। ওর শরীর এমনিতেই নাজুক শীর্ণ, এই শরীর নিয়ে ও ঘুরতে ফিরতে পারবে না বলেই তো এত নিষেধাজ্ঞা তার। অথচ মেয়েটা বুঝতেই চাইছে না। সব কিছু কি ওকে মুখে ভেঙে চুরে বলে বোঝাতে হবে? তারপর তো নিজের লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত হবে। ঘণ্টাখানেক চোখে চোখও রাখবে না। মুখে মিশে থাকা মাথাটায় রুক্ষ হাত বুলিয়ে তন্ময় গভীর গলায় শোধালো, একটু খারাপ লাগছে না? ওর মুখটা শক্তপোক্ত বুকে ঢুকে গেল যেন। সেভাবেই মাথা দুপাশে দৃঢ়ভাবে নাড়ালো। এক পর্যায়ে মাথা তুলে চাইলো। ওর লাজুক গাল দুটো তখন বৃষ্টির স্পর্শ পাওয়া সবুজ পাতার মতন সতেজ। আর লাগছে না। প্রেয়সীর আবদারের সমীপে তন্ময় দুর্বল সৈনিক বাধ্য পুরুষের ন্যায় মাথা দুলালো, গাল ছুঁয়ে বলল, গেট রেডি, আমি গাড়ি বের করছি। ওরও সাদা ফাঁকফোঁকে দাঁত দেখে হাসলো। হাসিতে মুক্ত ঝরে ঝরে পড়ছে যেন। শাড়ি লাগবে না, হেঁটে বেরোবো, রিক্সা চড়বো। বেরোনোর কোনো প্রয়োজন নেই তবে। হ্যাঁ হ্যাঁ, আমি মজা করছি বলে ওরও ছুটলো ভেতরে। ঘুরে বেড়ানোর বিষয়ে ও সর্বপ্রথম এগোবে। উচ্ছ্বাসে ওর গলা রোধ হয়ে আসছেই বলে। তন্ময় নিজেও এগুলো অন্দর পানে। বাবু মিয়াকে পেল গ্যাস্ট্রুমে বসে লুডো খেলছেন দারোয়ানের সাথে। তন্ময় প্রশ্ন ছড়ল, গাড়ির চাবি আছে আপনার কাছে চাচা? বেরোইবা বাবা? জি, এই একটু আশেপাশেই যাব। বাবু মিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে থাকলেন, আছে সাদাটা, তই তেল কম বোধ হয়। ব্যাপার না, ভরে নেব প্রয়োজনে। বাবু মিয়া এনে দিলেন সাদা গাড়ির চাবি। তন্ময় চাবি হাতে বেরোলো ফের। পার্কিং এরিয়াতে এসে ঢাকা সাদা গাড়িটার কালো কাপড় টেনে সরালো। দরজা খুলে ড্রাইভিংয়ে বসলো। গাড়ি বের করে বেরোলো। দারোয়ান দরজা খুলে দাঁড়িয়েছে। আর মধ্যই হাতের উল্টো পিঠে এসে বসলো এক ফোঁটা জল। পরপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ওরও বেরোলো ওই যাত্রায়। মেরুন রঙের কামিজ পরেছে। তন্ময় দরজা খুলে ধরেছে। ওরও বসতে দরজা লাগালো। অপর প্রান্তে সে ড্রাইভিংয়ে বসলো। গাড়ি স্টার্ট করে বেরোলো বাগান বাড়ি ছেড়ে। ততক্ষণে ঝুম বৃষ্টি নেমে গেছে। ঝুম বৃষ্টির সিলেট চমৎকার সুন্দর, সব কিছু অপরূপ, চোখ জুড়িয়ে যায়। বৃষ্টির মধ্যেই ঘুরলো চতুর্দিক। ঘুরে ফিরতে ফিরতে রাতের 1:10 তখন। ওর আরক্তিম চোখ জোড়া দেখে আশ্চর্য রকমভাবেই থমকে গেল তন্ময়ের হৃৎপিণ্ড। কিয়ৎক্ষণের জন্য স্তম্ভিত হয়ে রইল দৃষ্টি। হঠাৎ কাদার কারণ পেল না। চিন্তিত সে সিট বেল্ট খুলে ঝুঁকতেই ওর দৃষ্টি নামিয়ে ধীর গলায় বলল, আপু আর ভাইয়ারা চমৎকার মানুষ, আমি তাদের খুব মিস করব, ভুলতেই পারবো না। তন্ময় হেসে ফেলে। হরুর এই কথা শুনলে তার বন্ধু বান্ধব আকাশে উঠবে, সানন্দে মাথায় চড়ে নাচবে, যা সে একদমই চাচ্ছে না। হরুর মাথা ছুঁয়ে চোখে চোখ রেখে বলে, ভবিষ্যতে অনেক দেখা হবে, মন খারাপ করে না। হুম। শুরুটা পৌষ মাসের, যখন শীতের আগমন অপ্রতিরোধ্য। শহর জুড়ে ইতিমধ্যে ঠান্ডা বোধ অস্তিত্বশীল। শীতের দুর্বল স্পর্শ শরীর উপভোগ করছে। গত মাসের শেষ সময় থেকেই দেখা মিলেছে অল্প স্বল্প নভরোজময় প্রকৃতির। এই মাসে তা পর্যায়ক্রমে দ্বিগুণ ধাপে বেড়েছে। এখন ভোরের বেলায় কিচ্ছুটি দেখা যায় না, কুয়াশা ব্যতীত। কুয়াশার তীব্রতা এতটাই দুর্দমনীয় যে প্রায় বেলা 9টা পর্যন্ত শহরের সড়কপথ এই অতিমাত্রার কুহেলিকায় আবৃত থাকে। টানা কয়েকদিন সূর্যের দর্শন পাওয়া দুঃসাধ্যকর। শাহজাহানদের ডুপ্লেক্স বাড়িটির ছাদ থেকে কুয়াশা দেখার আহ্লাদ কয়েক গুণে বেড়ে যায়। মনে হয় চতুর্দিক জুড়ে শুভ্র রঙা মেঘ আনাগোনা করছে। অনুভব হয় তারা গা স্পর্শ করছে, হাত বাড়ালেই তাদের ছুঁয়ে দেওয়া যাচ্ছে। এই কনকনে শীতেও তন্ময় রোজ ভোর করে ছাদে উঠে ব্যায়াম করতে। টাইমার দিয়ে গুনে গুনে 35 মিনিট তার ব্যায়াম করা অপরিহার্য। আজও ব্যতিক্রম নয়। 6:15-তে রুমের নীরবতা ভেঙেছে অ্যালার্ম ধ্বনিতে। পুরুষালী ডান হাতটা অন্ধের মতন বেশ অবহেলায় বন্ধ করলো অ্যালার্ম ক্লক। উষ্ণ ধবল কম্পিউটার সরিয়ে উঠে বসলো তন্ময়। উদম দেহে ঘুমানো তার অন্যতম বদ অভ্যাস।
কনকনে শীতেও এই বাজে অভ্যাসটুকু ঘুচাতে ব্যর্থ। রক্তবর্ণ চোখজোড়া জানান দিচ্ছে পর্যাপ্ত ঘুম হয়নি। গতকাল রাতের একটা একান্নতেই ঘুমোতে পেরেছে সে। 1:50 অরু তার রুম ছেড়ে বেরিয়েছে। হরর ফিল্ম দেখেছে 2 ঘন্টা 45 মিনিট ধরে। এই সময় জুড়ে সময় পেয়ে লেপটেছিল। ওর নাকি একা দেখতে ভয় লাগে। আপাতত তন্ময়ের মাথার ভেতরটা টনটন করছে পীড়ায়। রুম টেম্পারেচার উষ্ণ বলেই সামান্য রক্ষা তার। সময় নিয়ে বিছানা ছাড়লো। পর্দা সরিয়ে জানালার কাজ স্লাইড করতেই মোস্তফা সাহেবকে দেখা গেল। ভদ্রলোক বাগানের উত্তর দিকে দাঁড়িয়ে আছেন। গায়ে কালো সাদার সংমিশ্রণের চাদর জড়ানো। চাদরটা 2 বছর পূর্বে ইতালি থেকে এনেছিল তন্ময়, একান্ত মোস্তফা সাহেবের জন্য। শীতকাল এলেই এখন ভদ্রলোক এই একটাই চাদর ঘুরিয়ে ফিরিয়ে পড়বে। আরও কত শত চাদর তো আছে, সেসব ওয়ার্ডরবে তুলে রাখার মানে কি? অদূর হতে মনে হচ্ছে কুয়াশায় মোস্তফা সাহেবের দেহখানা মেঘে ভাসছে। ভদ্রলোক কোমর ঝুঁকে স্মার্টফোন দিয়ে ফুলের ছবি তুলছেন নিরালায়। তন্ময়ের হৃদয় কুঁচকে এলো। এমন বৃষ্টির শীতের ভোর সকালে বাগানে দাঁড়িয়ে ফুলের ছবি তুলতে হবে কেন? এই কেমন ইচ্ছে চেতনা! আশ্চর্য! তন্ময় গলা তুলে চেঁচাবে পূর্বেই তার ফোনের মেসেজ টোন কর্ণগোচর হলো। ফোনটা ল্যাম্পশেডের সামনে, বিছানার সাইড টেবিলের দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন মোস্তফা সাহেব, নাম সেভ করা মিস্টার শাহজাহান দিয়ে। তন্ময় হোয়াটসঅ্যাপে ঢুকলো। ক্যামেলিয়া আর চন্দ্রমল্লিকা ফুলের ছবি পাঠিয়েছে। এই ফুল দুটোর গাছ শুকিয়ে এসেছে কেমন। ছবির নিচেই মোস্তফা সাহেব পরিষ্কার বাংলায় লিখেছেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।